হাই আমার প্রিয় ছাত্রছাত্রী, এখন আলোচনা করতে চলেছি ফার্স্ট সেমিস্টারে যাদের আইডিসি সোসিওলজি রয়েছে তাদের জন্য আজকের এই ভিডিওটা। তো প্রথমে আগে তোমরা সিলেবাসটা দেখে নাও, ঠিক আছে? দেখো তোমাদের যে তিনটে যে মডিউল আছে, দেখো সিলেবাসটা দেখো। ইন্ডিয়া অ্যাজ আ প্লুরাল সোসাইটি, কি বললাম? ইন্ডিয়া অ্যাজ আ প্লুরাল সোসাইটি। এর মধ্যে আছে ইউনিটি অ্যান্ড ডাইভার্সিটি, প্রবলেম অফ ন্যাশনাল ইউনিটি অ্যান্ড কমিউনালিজম অ্যান্ড সেকুলারিজম, মিনিং অ্যান্ড নেচার। দেন কি আছে দেখো, না সোশ্যাল ইনস্টিটিউশন অ্যান্ড প্র্যাকটিসেস, এর মধ্যে কাস্ট অর্থাৎ সংস্কৃতিজম অ্যান্ড চেঞ্জিং অ্যাসপেক্টস অ্যান্ড ট্রাইবস আছে দেখো, ফিচার্স ট্রাইব ইন কন্টেম্পোরারি ইন্ডিয়া। ক্লাসের মধ্যে আছে কি না তোমার রুরাল ক্লাস, আরবান ক্লাস, ঠিক আছে? অ্যান্ড দেখো ফ্যামিলি অ্যান্ড কিনশিপ, দেখো টাইপস অফ ফ্যামিলি কি আছে তোমাদের, টাইপস অফ ফ্যামিলি অ্যান্ড কিনশিপ ইন ইন্ডিয়া। অ্যান্ড দেন কি আছে দেখো 3 নম্বরে, দেখো ইন্ডিয়া ইন দ্য গ্লোবালাইজেশন এরা, অর্থাৎ গ্লোবালাইজিং চেঞ্জেস, ঠিক আছে? কি বললাম? গ্লোবালাইজিং চেঞ্জেস ইন ইন্ডিয়া, নেগোসিয়েটিং দ্য লোকাল। আর দেখো কালচার অফ কি কনজামশন, ঠিক আছে? কালচার অফ কনজামশন। তো তোমাদের এই সিলেবাসে রয়েছে, একবার সিলেবাসটা আরেকবার দেখে নাও যদি কিছু, দেখো ভালো করে সিলেবাসটা একবার দেখে নাও, ঠিক আছে? চলো আমি দুখানা প্রশ্নর উত্তর নিয়ে আলোচনা করছি। চলো দেখো প্রথম প্রশ্ন, দেখো ভারতের সাম্প্রদায়িকতার সমস্যা ও ফলাফল ও নিয়ন্ত্রণের উপায় সম্পর্কে আলোচনা করো। তো দেখো, তো যাই হোক, তো তার আগে তোমাদেরকে যদি আমি একটা একটু আলোচনা করি যে সাম্প্রদায়িক অর্থাৎ সাম্প্রদায়িক কাকে বলে বা সাম্প্রদায়িকতা কাকে বলে। না, সাম্প্রদায়িকতা হলো তোমার এটা শুনে নাও ভালো করে, ধর্মীয় সম্প্রদায়গত বিভাজনমূলক বিদ্বেষ, যেখানে অন্য সম্প্রদায়কে বঞ্চিত করে অন্য লাভ করার একটা প্রবল মানসিকতা, কিংবা বলতে পারো সাম্প্রদায়িকতা হলো একটি সম্প্রদায়ের সঙ্গে অপর সম্প্রদায়ের বিরোধমূলক বা হিংসাত্মক আচরণ, যেখানে অর্থনৈতিক, রাজনৈতিক, শিক্ষাগত, ধর্মীয় কারণ রয়েছে। তো চলো আমরা এটা আলোচনা করি, তাহলে বুঝতে পারবো সমস্যাটা কোথায়। স্বাধীনতার সময়কাল থেকে 2018 পর্যন্ত বিভিন্ন নগণ্য কারণে এবং রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের প্ররোচনায় প্রায় 10,000-এরও বেশি ছোট বড় সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে, যার ফলে কয়েক হাজার মানুষ হারিয়েছে তাদের অমূল্য প্রাণ, সন্তান হারা হয়েছে বহু পিতামাতা, স্বামী হারা হয়েছে বহু মানুষ, সাথে সাথে বিনষ্ট হয়েছে কয়েক কোটি টাকার সম্পত্তি। তো এই সংঘাতের মধ্যে যেমন আছে হিন্দু মুসলমানের মধ্যে সংঘাত, তেমনই আছে হিন্দুদের বিভিন্ন যে ধর্মাবলম্বী আছে, বিভিন্ন ধর্মের যে মানুষ, ধর্মাবলম্বীদের যে মধ্যে সংঘাত রয়েছে, শিখ ও দাবিদদের সংঘাত ইত্যাদি। তবে সবচেয়ে বেশি ঘটেছে হিন্দু আর মুসলিমদের মধ্যে সংঘাত। স্বাধীনতার পূর্ববর্তী সময়ে ব্রিটিশদের শাসন ও শোষণের সুবিধার্থে হিন্দু মুসলিমদের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গার বীজ কি হয়েছে, বপন করা হয়েছিল, যার পরিণামে দেশভাগের সময়কালে বহু সাধারণ ও নিরীহ মানুষ দাঙ্গার কারণে প্রাণ হারিয়েছিল। সাম্রাজ্যবাদী ব্রিটিশ শক্তির বিরুদ্ধে হিন্দু মুসলিম কি হয়েছে, একজোট হয়ে স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল, এবং তার প্রথম প্রকাশ হলো সিপাহী বিদ্রোহ। দেশীয় শক্তির কাছে বাধাপ্রাপ্ত হওয়ার কারণে ব্রিটিশরা এদেশে বিভাজন এবং শাসনের পদ্ধতি অবলম্বন করলো। মুঘলদের হাত থেকে ক্ষমতা দখলের কারণেই হোক বা যে কোনো কারণে ইংরেজদের একটা ধারণা ছিল যে সরকারি কাজে মুসলমানদের আনুগত্যের অভাব আছে, আর এই সন্দেহ আর অবিশ্বাসের কারণেই সরকারি চাকরিতে মুসলমানদের সংখ্যাও ছিল অপ্রত্যাশিতভাবে কম। 1871 সালে এক পরিসংখ্যা থেকে দেখা যায় বাংলায় 2140 জন সরকারি কর্মচারীর মধ্যে মাত্র 92 জন ছিল মুসলমান। ফলে তোমার স্বৈরাচারী সুযোগ সুবিধার থেকে বঞ্চিত মুসলমানদের মধ্যে সরকারের বিরুদ্ধে একটা ক্ষোভের সৃষ্টি হয়। কি বললাম, যে মুসলমানদের মধ্যে সরকারের বিরুদ্ধে ক্ষোভের সৃষ্টি হয়। লর্ড মিন্টো ভারতে হিন্দু মুসলিমদের মধ্যে সাম্প্রদায়িক
সাম্প্রদায়িক সংঘাত সৃষ্টির ব্যাপারে সর্বাধিক গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। মুসলমানদের দাবি দেওয়া আদায়ের ব্যাপারে লর্ড মিন্টো সহানুভূতি প্রকাশ করে সাম্প্রদায়িকতার বিষয়টিকে উস্কে দেয় এবং শাসন ব্যবস্থায় ধর্মীয় সাম্প্রদায়িকতার আবির্ভাব ঘটে। ভারত শাসন আইনের মাধ্যমে ধর্মীয় সম্প্রদায় ও শ্রেণীর ভিত্তিতে নির্বাচক মণ্ডলী গঠন করা হয়। সাম্প্রদায়িক সম্প্রীতির দুর্ভাগ্যজনক অবসান ঘটল দেশভাগের মাধ্যমে। ব্রিটিশদের প্ররোচনায় সৃষ্ট হিন্দু মুসলমানদের সংঘাত ধর্মীয় নেতাদের প্ররোচনায় আজও সমাজকে একটা গভীর ক্ষত, একটা গভীর ক্ষত হিসেবে বর্তমান সমাজে একটা কি গভীর ক্ষত হিসেবে বর্তমান। কোনটা হিন্দু আর মুসলিমদের যে সংঘাত ধর্মীয় নেতাদের প্ররোচনায় আজও সমাজে একটা গভীর ক্ষত তৈরি হয়ে রয়েছে। তো আমরা সমস্যাটা আলোচনা করলাম, এরপরে দেখো আমরা কি আলোচনা করব ফলাফল। এই সাম্প্রদায়িকতার উদ্ভবের ফলাফল না, প্রথমত ভাষাগত দ্বন্দ্ব সৃষ্টি, সাংস্কৃতিক বিরোধিতা, আর কি সাংস্কৃতিক বিরোধিতা, রাজনৈতিক মতবিরোধ, ধর্মীয় বিদ্বেষ সৃষ্টি, সমাজে শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হয়, সামাজিক গোষ্ঠী বা সম্প্রদায় বিভিন্ন লাঞ্ছনা ও গঞ্জনার কি হয় শিকার হয়, অর্থনৈতিকভাবে সামাজিক গোষ্ঠীগুলি পিছিয়ে পড়ে, মানুষে হানাহানি এবং প্রাণহানি বৃদ্ধি পায়, আর কি রাজনৈতিক অস্থিরতা বৃদ্ধি পায়, মানুষের সম্পর্কের মধ্যে দূরত্ব ক্রমশ বৃদ্ধি পায়, সমাজ সর্বতোভাবে তার ভারসাম্য হারায়, ধর্মীয় বিদ্বেষের সাথে সাথে জাতিগত বিদ্বেষ বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ এই সাম্প্রদায়িকতা বলতেই আমাদের মধ্যে যে ছবিটা ফুটে ওঠে সেটা হচ্ছে হিন্দু আর মুসলিমের মধ্যে যে সংঘাত, বিদ্বেষ, রেষারেষি। তো এর পরিপ্রেক্ষিতে যে সমাজ যে কিভাবে একটা সমাজের মধ্যে কিভাবে একটা ক্ষত তৈরি হয়েছে, একটা বিদ্বেষপূর্ণ মনোভাবের ক্ষত, তা কিন্তু সত্যিই একটা বিভৎসময় একটা পরিবেশ যেটাকে বলতে পারি আমরা সবাই মিলে। তো দেখো তারপরে কি বলা হচ্ছে, দেখো না সাম্প্রদায়িকতা নিয়ন্ত্রণের উপায়। এই যে সাম্প্রদায়িকতার নিয়ন্ত্রণের উপায় কি না, সাম্প্রদায়িকতা নামক এই অমানবিক ধর্মীয় বিদ্বেষ, দ্বন্দ্ব, প্রতিহিংসামূলক যে চরম মানবতা বিরোধী একটা ব্যাপার, সামাজিক অভিশপ্ত সমস্যার সমাধানমূলক উপায় আমাদের নির্ণয় করা খুবই প্রয়োজন। সাম্প্রদায়িক সমস্যার সমাধান দুইভাবে সম্ভব, যথা সরকারি পদক্ষেপ আর বেসরকারি পদক্ষেপ। সরকারি পদক্ষেপটা কি না, সরকারি নিরপেক্ষ সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, কোনো একটা পক্ষে বেশি দিকে ঝুঁকলে হবে না, সেখানে সরকারকে নিরপেক্ষ থাকতে হবে, সকল ধর্মীয় সম্প্রদায়কে সমান সাহায্য প্রদান করতে হবে, রাজনৈতিক নেতা নেত্রীদের ধর্মনিরপেক্ষ দৃষ্টিভঙ্গি প্রতিষ্ঠা করতে হবে, রাজনৈতিক ঊর্ধ্বে মানবতাবাদী দৃষ্টিভঙ্গি তুলে ধরতে হবে, শিক্ষার মান উন্নয়ন করতে হবে, শিক্ষার আলো আলোকিত করতে হবে, সমাজতত্ত্বের পঠন পাঠন সকল স্তরে চালু করতে হবে। বেসরকারি পদক্ষেপ কি, রাজনৈতিক ভাষণে ধর্মীয় গোষ্ঠী ও সম্প্রদায়ের মধ্যে ভেদাভেদ ঘটানো চলবে না। এক্ষেত্রে ভারতীয় ফৌজদারি 153 নম্বর ধারায় সেই নেতা নেত্রী 3 বছরের জেলে ব্যবস্থা হবে। একটি সম্প্রদায়ের মানুষের বিপদে অন্য সম্প্রদায়ের মানুষদের সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে। উভয় সম্প্রদায়ের ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উভয় সমানভাবে অংশগ্রহণ করতে হবে। একই শিক্ষা প্রতিষ্ঠানে উভয় সম্প্রদায়ের মানুষের সমানভাবে অংশগ্রহণ করতে হবে, কারণ সেখানে কোনো পার্টিকুলার কোনো একটা বিশেষ ধর্মকে গুরুত্ব দিলে চলবে না। জনসাধারণের কাছে সাম্প্রদায়িকতার কুফল তুলে ধরতে হবে, পরস্পরের ধর্মের প্রতি শ্রদ্ধা বাড়াতে হবে। সর্বোপরি সাম্প্রদায়িকতাকে মোকাবিলা করার জন্য রেডিও, টিভি, সংবাদ মাধ্যম প্রভৃতি গণমাধ্যমগুলিকে সদর্থক ভূমিকা নিতে হবে। নিরপেক্ষ গণমাধ্যম এখন দুর্লভ। কোনো একটি ছোট ঘটনাকে বা কোনো একটি বিশেষ সম্প্রদায়ের ছবি প্রকাশ করে কোনো গণমাধ্যম সাম্প্রদায়িকতার সংঘাতকে আরো বাড়িয়ে তুলছে। তো সচেতন নাগরিক হিসেবে আমাদের এই বিভিন্ন আমাদের এই বিষয়ে সদা সতর্ক থাকাটা বাঞ্ছনীয়। তাহলে সর্বোপরি আমরা কি বলতে পারি যে সাম্প্রদায়িকতাকে মোকাবিলা করার জন্য সরকারি বেসরকারি পদক্ষেপের সঙ্গে সঙ্গে সমাজের সর্বস্তরের মানুষকে এই বিষয়ে সমানভাবে এগিয়ে আসতে হবে, তবেই সাম্প্রদায়িকতা হয়তো আমাদের মধ্যে থেকে আস্তে আস্তে সরে যাবে, বা সাম্প্রদায়িকতার যে বীজ আমাদের মধ্যে হয়তো আর বপন করা হবে না। তাহলে একটা সমাজ সুস্থ হয়ে উঠবে, সমাজের মধ্যে একটা শান্তি শৃঙ্খলা কিন্তু গড়ে উঠবে।
ঠিক আছে, তোমরা তোমাদের মতন করে উপসংহারে লিখতে পারো। দেখো নেক্সট একটা প্রশ্ন নিয়ে আলোচনা করছি। ভারতীয় সমাজ ও সভ্যতার মূল মন্ত্র বৈচিত্র্যের মধ্যে ঐক্য। এটা তোমরা মোটামুটি কনসেপ্টটা জানা থাকলে নিজের মতন করে লিখে নেবে। দেখো ভারতীয় সমাজ ও সভ্যতার মূল মন্ত্র হলো বৈচিত্র্যের মধ্যে ঐক্য। সুবিশাল ভারতবর্ষে প্রাকৃতিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক বৈচিত্র্য থাকা সত্ত্বেও বৈচিত্র্যের মধ্যে ঐক্যের সহাবস্থানের নজির সারা বিশ্বে সত্যিই অনন্য। প্রাচীনকালে ইতিহাস ঘাঁটলে দেখতে পাবো ইংরেজ শাসনের আগে ভারতবর্ষ কখনোই দীর্ঘ সময়কাল ধরে কোনো একজন রাজা বা নেতার অধীনে শাসিত হয়নি। সারা দেশ জুড়ে বহু ছোট বা বড় রাজারা শাসন করত। সকল দেশের মধ্যে বিভিন্ন রকমের রাজনৈতিক, সাংস্কৃতিক সমাজ ব্যবস্থা লক্ষ্য করা যেত। দেশ হিসেবে ভারতবর্ষে বা আমরা ভারতেরই নাগরিক, এই বোধ তখন কিন্তু জেগে ওঠা কঠিন ছিল। কিন্তু পরবর্তীকালে স্বাধীনতা সংগ্রামে আমাদের মধ্যে সর্বপ্রথম আমাদের দেশ ভারতবর্ষ এই বোধটা কিন্তু জাগ্রত হয়। অর্থাৎ বৈচিত্র্যের মধ্যেও কিন্তু আমরা একই দেশের সন্তান, এই বোধ কিন্তু আমাদের মধ্যে জন্ম হয়। ভারত একটি মহান দেশ। মহত্বের অন্যতম কারণ হলো এর ধর্মনিরপেক্ষতা, বিশ্বের বৃহৎ গণতন্ত্র এবং বৈচিত্র্যের মধ্যে ঐক্য বিষয়টি পর্যালোচনা করতে গেলে এখানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর একটা গুরুত্বপূর্ণ উক্তি করেছেন, এটা দেখো, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। তো প্রায় ধরো 5,000 বছরেরও ঐতিহ্যমণ্ডিত ভারতবর্ষ পৃথিবীর মধ্যে আয়তনে বলতে পারো সপ্তম। জনসংখ্যার নিরিখে কিন্তু না, এখন তো জনসংখ্যা নিরিখে আমাদের ভারতবর্ষ প্রথম স্থান অধিকার করেছে। ঠিক আছে, তো যাই হোক, দেখো কাশ্মীর থেকে কন্যাকুমারিকা পর্যন্ত বিস্তৃত এই সুবিশাল উপমহাদেশ ভৌগোলিক বৈচিত্র্যের সাথে সাথে অবয়বগত, গোষ্ঠীগত জীবিকাগত, ভাষাগত, ধর্মগত বিভিন্ন ভেদাভেদ বর্তমান। সুবিশাল ভারতবর্ষের বহু বিভিন্ন বৈচিত্র্যের মধ্যেও ঐক্য সংহতি কিন্তু বর্তমান। বহু বা বিভিন্নর মধ্যে একটা বিভিন্নতা রয়েছে, তার মধ্যে একটা ঐক্য কিন্তু রয়েছে। ঐক্য সংহতি রক্ষার ক্ষেত্রে ধর্মের ভূমিকা অনস্বীকার্য। স্বামী বিবেকানন্দ মতানুসারে ধর্ম হলো ভারতের আত্মা। সংবিধানের 42তম সংশোধনে ভারতকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ঘোষণা করে ধর্মীয় একতা এবং সংহতিকে মজবুত করা হয়েছে। প্রধান ধর্মীয় অনুষ্ঠান যথা হিন্দুদের দীপাবলি, শারদ উৎসব, গণেশ উৎসব, মুসলিমদের মহরম, খ্রিস্টানদের বড়দিন ইত্যাদি। তো ভারতের এই ঐতিহ্যময় সমাজ ও সংস্কৃতি অনুসন্ধানের জন্য যে সকল পরিব্রাজক এই পবিত্র ভূমিতে এসেছিলেন তাদের মধ্যে অন্যতম হলেন গ্রিক পরিব্রাজক মেগাস্থেনিস, চীনা পরিব্রাজক হিউয়েনসাং, পারস্যের আলবেরুনি প্রমুখ। তাঁদের পুঁথিতে ভারতের বৈষম্যের মধ্যে এক ঐক্য বৈশিষ্ট্য কেউ সর্বাধিক গুরুত্বপূর্ণ প্রকৃতি হিসেবে ফুটে উঠেছে। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথও ভারতের বৈচিত্র্যের মধ্যে ঐক্যের আলোচনায় গভীরভাবে মনোনিবেশ করেছেন। সেই কারণে বৈচিত্র্যের মধ্যে ঐক্য প্রত্যয়টি ভারতের অন্যতম আত্মপরিচয় হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে। অর্থাৎ শুধু যে আমাদের দৃষ্টিকোণ থেকেই না, অর্থাৎ বিদেশিদের দৃষ্টিকোণ থেকেও কিন্তু আমাদের ভারতের মধ্যে যে একটা বিভিন্নতার মধ্যে একটা ঐক্য রয়েছে, বৈচিত্র্যের মধ্যে যে ঐক্য রয়েছে তা কিন্তু স্পষ্ট প্রতীয়মান। ঠিক আছে, তো তোমরা তোমাদের মতন করে আরো গুছিয়ে, যদি তোমাদের মধ্যে আরো কোনো ইনফরমেশন থাকে, সমাজ কেন্দ্রিক আরো কিছু ভাবনা চিন্তা যদি থাকে, তো তোমরা অবশ্যই সেটাকে দিয়ে তোমরা লিখতে পারো। তো বেসিক কনসেপ্টটা জানা দরকার। তো দুটো প্রশ্ন নিয়ে অবশ্যই আমি আলোচনা করে দিলাম। একটা হচ্ছে সাম্প্রদায়িকতা ব্যাপারটাকে নিয়ে, আর একটা হচ্ছে আমাদের যে ভারতবর্ষ যে বিভিন্ন বৈচিত্র্য এবং তার মধ্যে যে বিভিন্নতার মধ্যে যে একটা ঐক্যের সুর বর্তমান, সেইটা। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ দুটো প্রশ্ন। তো যদি ভিডিওটা ভালো লাগে তোমরা অবশ্যই তো লাইক করো, শেয়ার করো প্লিজ। তো সাবস্ক্রাইব করবে অবশ্যই আমার এই চ্যানেলটিকে। সবাই খুব ভালো থেকো। আজকে মতন টাটা, বাই।